ওকে, লাস্ট আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে তাপগতিবিদ্যার আহ, রুদ্ধতাপীয় পরিবর্তনে পিভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি আর ভি এর মধ্যে সম্পর্ক, এইটা দেখছিলাম। সাথে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা সেটাও বের করছিলাম। তো আজকে আমরা ওই জিনিসটা দেখবো যে বারবার যেটা আমি আগে বলে আসছিলাম, সেটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ার গ্রাফ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে গ্রাফটা সেটা একটা দেখতে প্রায় একই রকম, জাস্ট খালি একটার ঢাল আর একটার তুলনায় বেশি হয়। একটা বেশি খারাপ ভাবে নেমে যায় আর একটা একটু স্লোলি নামে। প্রথম দিকে এটা বারবার বলছিলাম, তো ওই কোশ্চেনটাই আসে। তো আজকে আমরা ওই জিনিসটা আগে ফার্স্টে প্রুফ দেখব, তারপরে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা সেটা শুরু করব। তো প্রথম যেটা সেটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে চেয়ে অধিকতর খাড়া বা ঢাল বেশি, এভাবে যেভাবেই হোক এভাবে আসে নর্মালি। তো প্রুফটা আমরা করব, ওয়েট একটু। তো এখন এইখানে আমাদের প্রথমে যে জিনিসটা, আমরা ঢালকে কিভাবে এক্সপ্রেস করতাম, ঢাল জিনিসটা কি ছিল? ঢাল ছিল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা রেখার উৎপন্ন কোণের ট্যানজেন্টকে আমরা ঢাল বলতাম, মানে এরকম ব্যাপারটা ছিল। যদি এটা একটা সরলরেখা হয়, তাহলে এই সরলরেখার ঢাল বের করতে হতো এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে তার ট্যান থিটাকে আমরা ঢাল বলতাম। তো এটাকে আরেকটা ভাবে এক্সপ্রেস করা যায়, তো টেন থিটা সমান সমান আবার আমরা জানতাম যে লম্ব বাই ভূমি। সো আমরা যদি এইটাকে একটা সমকোণী ত্রিভুজ ভাবে আঁকি, তাহলে এটা হয় লম্ব, এটা হয় ভূমি। তার মানে এই মানটাকে যদি আমি ওয়াই টু, এই বিন্দুটাকে যদি আমি x2 y2 বলি, আর এই বিন্দুটাকে যদি আমি x1 y1 বলি, আচ্ছা এই বিন্দুটা, এটা হচ্ছে x2, আর একটু উপরে আঁকি, এইখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যে কোনো জায়গায় আঁকলেই হইতো। এই বিন্দুটাকে যদি আমি x2 y2 বলি, আর এইখানে কিউ বিন্দু, এটাকে যদি আমি x1 y1 এভাবে দেখাই, তাহলে আমাদের লম্ব বাই ভূমি এখন নিতে হইলে এইটুক লাগবে আর এইটুক লাগবে। তো এখান থেকে টেন থিটা সমান সমান এরকম লেখা যাইতো যে এইটার এইখানে স্থানাঙ্ক আর এটার স্থানাঙ্ক মানে হচ্ছে y2 মাইনাস y1, আর এটার ডিফারেন্স হচ্ছে x2 মাইনাস x1, এভাবে লেখা যাইতো। বা এটাকেই আমরা আবার বলতে পারি এরকম, যে এটা হচ্ছে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, বা ক্যালকুলাসের ভাষায় এটাকে বলা যাইতো ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স তার মানে সহজ কথা, যদি আমরা বলি যে একটা যে কোনো একটা গ্রাফ, যে কোনো একটা গ্রাফের এখানে ওয়াই মান বসাইছি, এখানে এক্স মান বসাইছি, তার কোনো বিন্দুতে যদি আমাকে ঢাল নির্ণয় করতে দেয়, তাইলে আমার জাস্ট এক্স অক্ষের সাপেক্ষে ওই অয় অক্ষে, এক্স অক্ষের স্থানাঙ্কের সাপেক্ষে অয় অক্ষের স্থানাঙ্কের পরিবর্তনের হার নির্ণয় করতে হবে, এটাই হচ্ছে আই মিন সহজ কথা। এটাকে যদি আমরা অয় আর এক্স অক্ষ দিয়ে বলি, তাহলে ডিওয়াই ডিএক্স। তো এখন এইখানে যদি আমাদের অয় আর এক্স এর জায়গায় অন্য কোনো প্যারামিটার চলে আসে, তাহলে সেই অনুযায়ী বলবো। তাহলে আমাদের যখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক দেখছিলাম, তো তখন যে রেখাগুলো আঁকছিলাম তাদের মধ্যে সম্পর্কটা ছিল পি আর ভি এর মধ্যে। এখানে যেমন ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক, তো তখন সেটা পি আর ভি এর মধ্যে সম্পর্কটা চলে আসছিল। তাহলে আমি এখন এই রেখার জন্য যদি ঢালকে ডিওয়াই ডিএক্স বলি, তাইলে যখন আমরা সমষ্ণ রেখা বা রুদ্ধতাপীয় রেখা, আমি ফার্স্টে সমষ্ণ রেখার জন্য বলতেছি, সমষ্ণ রেখায় ছিল বয়েলের সূত্র, তাপমাত্রা স্থির থাকলে পি আর ভি এর মধ্যে সম্পর্কটা এরকম ছিল যে এই পি এর সাথে ভি এর পরিবর্তন এরকম স্লোলি আস্তে আস্তে, ভি বাড়লে পি আস্তে আস্তে হ্রাস পাইতে থাকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল। তাহলে এই ক্ষেত্রে এই গ্রাফের যদি আমাকে ঢাল নির্ণয় করতে বলে, একটু আগে যেমন ওয়াই আর এক্স এর জন্য ছিল ডিওয়াই ডিএক্স, এই গ্রাফের জন্য ঢালটা আসবে, এই গ্রাফের জন্য ঢালটা হবে ডিপি বাই ডিভি। মানে এক্স এর জায়গায় এবার আমি ভি বসাইছি,
আর অ এর জায়গায় এবার আমি পি বসাইছি। তাহলে আমরা এই রেখাটার জন্য আগে ঢালটা বের করি, যে সমষ্ণ রেখার জন্য ঢালটা কিরকম হয় সেটা বের করতে যাচ্ছি। তাইলে ফার্স্টে হচ্ছে সমষ্ণ রেখার ঢাল, এটা আমি সমষ্ণ রেখার জন্য আঁকছি। হ্যাঁ, সমষ্ণ রেখার ঢাল, সমষ্ণ রেখার ঢাল। তাহলে আমরা সমষ্ণ রেখার জন্য যে সূত্র জানি, যে সমষ্ণ প্রক্রিয়ার জন্য সূত্রটা ছিল হচ্ছে পিভি ইকুয়ালস টু ধ্রুবক বা কে। সমষ্ণ প্রক্রিয়ার জন্য পিভি ইকুয়ালস টু চাপ আর আয়তনের সম্পর্ক ছিল পিভি ইকুয়ালস টু ধ্রুবক। তো এখান থেকে আমাকে যেহেতু ডিপি বাই ডিভি বের করতে হবে, তাহলে আমি পুরা জিনিসটাকে উভয় পক্ষে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এটাকে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, ওই সাইডেও ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে যেহেতু এখানে পি আর ভি দুইটাই চেঞ্জ হচ্ছে, কোনোটাই কনস্ট্যান্ট না, তাহলে আমাদের সূত্রটা হবে ওই ডিডিএক্স অফ ইউভি, যে ফর্মুলাটা ছিল সেটা। মানে পি ফার্স্টে বাইরে চলে আসবে, ভিতরে থাকবে ডিভি বাই ডিভি এরকম আসবে, ডিডিভি অফ ভি এরকম আসবে, প্লাস আরেকবার ভি বাইরে আসবে, ভিতরে থাকবে ডিপি বাই ডিভি। আর এই সাইডে যেহেতু কনস্ট্যান্টকে ইয়া ডিফারেন্সিয়েশন করতেছি, তো শূন্য আসবে, এটা শূন্য। তো আমার কি বের করা লাগবে, আমরা এই রেখাটার ঢালটা বের করতে যাচ্ছি, যেটা হচ্ছে ডিপি বাই ডিভি। তো সেটা যদি বের করতে চাই, এটা লাগবে আমার। তাহলে এটাকে এক পাশে রাখবো, বাকিটাকে অন্য পাশে নিয়ে যাচ্ছি। তাহলে আমার এরকম আসতেছে, এখানে ডিভি বাই ডিভি কাটাকাটি করলে শুধু পি থাকতেছে, এখানে এখানে শুধু পি থাকতেছে। তো আমি ওটাকে লিখতেছি, এই সাইডে থাকতেছে হচ্ছে পি প্লাস ভি ডিপি বাই ডিভি ইকুয়ালস টু 0 এরকম আসতেছে। তো এখন যদি পি কে ওই পাশে নিয়ে যাই, পি কে ওই পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে ভি ডিপি ডিভি ইকুয়ালস টু মাইনাস পি এরকম আসতেছে। সুতরাং ডিপি বাই ডিভি ইকুয়ালস টু আসছে মাইনাস পি বাই ভি। এটা আমরা পাইলাম এই সমষ্ণ রেখাটার ঢাল। এটা হচ্ছে সমষ্ণ রেখা, বয়েলের সূত্র যেটা মানছে, সমষ্ণ রেখা। ওকে, এর ঢালটাকে আমি m1 দিয়ে দেখাইলাম। হ্যাঁ, m1 দিয়ে দেখাইলাম। তো এইখানে এটাকে আমি m1 দিয়ে লিখতেছি, এটা মুছে দিলাম, এটা ইকুয়ালস টু হচ্ছে m1। তো একইভাবে, আচ্ছা এটা জাস্ট নর্মাল থাকুক, এটা এটা হচ্ছে ঢাল। তো সমষ্ণ রেখার ঢালটা ফার্স্টে বের করলাম। তো এবার আমরা ওই রুদ্ধতাপীয় রেখার জন্য যদি ঢালটা বের করতে যাই, সেটা কিরকম হবে। তো আমি এবার আগেই গ্রাফটা আঁকতেছি না, আগে আমি ঢালটা বের করে পরে গ্রাফটা আঁকবো। তো রুদ্ধতাপীয় রেখার জন্য ঢালটা কিরকম হবে, এইটুকু সবার লেখা হয়েছে। এটা সমষ্ণ রেখার ঢাল বের করলাম, এবার রুদ্ধতাপীয় রেখার জন্য ঢালটা বের করব। রুদ্ধতাপীয় রেখার জন্য ঢাল। তো রুদ্ধতাপীয় রেখার জন্য পি আর ভি এর সম্পর্কটা এরকম ছিল, পি ভি গামা ইকুয়ালস টু ধ্রুবক, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক ছিল। তো এই ক্ষেত্রে আবারও একই কাজ করতেছি, যেহেতু পি আর ভি এর মধ্যে সম্পর্ক, আবারও আমাদের ডিপি বাই ডিভি বের করা লাগবে। সো এইটার জন্য আবারও আমি সেই একই প্রসেস অ্যাপ্লাই করব, উভয় পক্ষে ডিভি এই ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে এখানে আসতেছে পিভি গামা ডি ডিভি অফ পিভি গামা, আর এখানে আসতেছে ডি ডিভি অফ কে। তাইলে এইবার আবারও পি বাইরে আসতেছে একবার, আর ভেতরে এরকম অবস্থা, ডি প্লাস আরেকবার ভি গামা বাইরে চলে আসতেছে, আর এখানে থাকতেছে ডিপি ডিভি ইকুয়ালস টু, এটা 0 হবে আবারও, কারণ কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে 0 আসে। আমি কিন্তু এখনো রুদ্ধতাপীয় রেখার ঢাল গ্রাফটা আঁকি নেই। আচ্ছা, এবার আসি, এইখান থেকে আমি এই যে ডিপি বাই ডিভিটাকে রাখবো, ওটাই আমার বের করা লাগবে, ওটা হচ্ছে ঢাল। তার আগে এখানে একটু কাজ করে নিই, এটা সূত্রে পড়ে গেছে, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, আই মিন এই সূত্রটা ছিল ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা ছিল এন এক্স এন মাইনাস ওয়ান। তো এই সূত্র অনুযায়ী এটাকে লেখা যায়, তাইলে গামা সামনে চলে আসবে, গামা সামনে চলে আসবে, তারপর ভি গামা মাইনাস ওয়ান এরকম একটা আসবে, আর এই সাইডে থাকলো ভি গামা ডিপি
ডিভি ইকুয়ালস টু 0। তো এবার আমি এইটাকে ওই পাশে নিয়ে যাব, কেউ না বুঝলে বলিস, নর্মাল ম্যাথ ক্যালকুলেশন করতেছি আর কি। এই পুরো জিনিসটাকে ধরে ওই পাশে নিয়ে যাবো, এটাকে রাখবো এই পাশে। তাইলে ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি ইকুয়ালস টু, এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আসতেছে হচ্ছে মাইনাস গামা পি ভি গামা -1। এবার আমার যেহেতু লাগবে হচ্ছে ডিপি বাই ডিভি, এই যেটুক লাগবে, সো ওইটুক রেখে দিচ্ছি এই পাশে। ডিপি বাই ডিভি ইকুয়ালস টু এরকম আসতেছে, উপরে হচ্ছে মাইনাস গামা পি ভি গামা -1 আর নিচে আসতেছে ভি গামা। তো এখন এইটাকে যদি আমি কাটাকাটি করি, আই মিন এই ভি উপরে যদি চলে যায়, তাহলে এরকম দাঁড়াচ্ছে ডিপি বাই ডিভি ইকুয়ালস টু এই ভি গামা যদি উপরে চলে যায় তাহলে এখানে শুধুমাত্র উপরে থাকতেছে হচ্ছে ভি টু দি পাওয়ার মাইনাস, মানে এরকম থাকতেছে, আমি একটু লিখি, মাইনাস গামা পি ভি ইনভার্সন, এটা থাকতেছে, এটা থাকতেছে। তো এটাকে আবার চাইলে আমি লিখতে পারি এরকম, এই গামাটাকে আলাদা লিখলাম, আর এটাকে এভাবে লেখা যায় পি বাই ভি, পি বাই ভি, আচ্ছা মাইনাস থাকুক সামনে, সমস্যা নেই, এভাবে লেখা যায় পি বাই ভি মাইনাস গামা পি বাই ভি, এটা আসছে। তো এইটাকে আমি বলতেছি M2, এটা কিসের ঢাল, এটা পাইলাম হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল। ওকে, আচ্ছা এখন আমি দুইটার মধ্যে একটু তুলনা করি, দুইটার মধ্যে তুলনা করতেছি যে আগের M1 আর M2 সাথে যদি দুইটা ঢালকে আমি তুলনা করি কোনটা ঢাল বেশি কোনটা কম আসছে, তো সেটা যদি দেখতে চাই, এখন যেটা করতেছি, সুতরাং M2 ডিভাইডেড বাই M1, M1 এর মান পাইছিলাম মাইনাস পি বাই ভি, এটা পাইছিলাম, আর M2 এর মান পাইলাম মাইনাস গামা পি বাই ভি। তো কাটাকাটি করলে যা থাকতেছে, কাটাকাটি করলে থাকতেছে গামা। তো আমরা এই গামা আগের ক্লাসে পড়ে আসছিলাম যে গামার মানটা সবসময় একের থেকে বড় হয়, গামা ছিল সিপি আর সিভির অনুপাত, গামাটা ছিল সিপি আর সিভির অনুপাত। আর যেহেতু সিপি সবসময় সিভির থেকে বড় হয়, এজন্য গামার মান সবসময় একের থেকে বড়, তাহলে আমরা এটা লিখতে পারি, যেহেতু গামা ইজ গ্রেটার দেন 1, সুতরাং M2 ইজ গ্রেটার দেন M1। তার মানে আমরা যেটা প্রুফ করতে পারলাম সেটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে অধিকতর খাড়া, মানে রুদ্ধতাপীয় রেখাটার ঢাল সমষ্ণ রেখাটার তুলনায় বেশি হবে। তো এখন তার মানে দুইটার মধ্যে পি আর ভি এর সম্পর্ক একই রকম, একটা বাড়লে আরেকটা কমে, ব্যস্তনাত্মিক সম্পর্ক, কিন্তু সমষ্ণ রেখা যত স্লোলি নামছে এর তুলনায় এর ঢাল বেশি হবে, ঢাল বেশি হওয়া মানে হচ্ছে এটা আরো দ্রুত নেমে যাবে, এরকম হবে। তাহলে এটা যদি সমষ্ণ রেখা হয়, এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা, রুদ্ধ তাপীয় রেখা, এই রেখাটার ঢালটা বেশি, আই মিন এটা দ্রুত নামতেছে, ওটা স্লোলি নামতেছে। তো এটা প্রথম থেকে আমরা এই কথাটা বারবার বলে আসতাম, কিন্তু আজকে সেটার প্রুফটা করলাম আর কি। আমরা এইটা গ বা ঘতে আসে যে প্রমাণ করো যে রুদ্ধতাপীয় রেখার ঢালটা সমষ্ণ রেখার তুলনায় বেশি, এভাবেও বলতে পারে, অথবা ওই যে অধিকতর খাড়া হয় এভাবেও বলতে পারে। আচ্ছা, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই আবির, বুঝতে পারছিস কি? নাম, হ্যাঁ এটা পরীক্ষায় আসবে, এটা খুব কমন কোশ্চেন। এই নামই বুঝছিস? ওই দুইবার মানে আর কি ডিফারেন্সিয়েশন দেখে এখন একটু কঠিন লাগতেছে, কিন্তু দুইবার লিখলে পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা এবার পরের টপিকটাই চলে আসতেছি আমরা, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র,
ওকে, প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা ছিল যে ডিকিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডিডাব্লিউ, সেটা অ্যাকচুয়ালি শক্তির নিত্যতা সূত্রকে রিপ্রেজেন্ট করতো অ্যাকচুয়ালি। আই মিন আমরা যে পরিমাণ শক্তি সাপ্লাই দিচ্ছি তার কিছু অংশ অন্তঃস্থ শক্তিতে ব্যয় হচ্ছে, অন্তঃস্থ শক্তির বৃদ্ধিতে ব্যয় হচ্ছে বা পরিবর্তনে ব্যয় হচ্ছে, বাকি অংশ দিয়ে ওই গ্যাসটা কাজ করতো। তো এইবার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা, এটা হচ্ছে আমরা প্রথম দিকেই পড়ে আসছিলাম যে আমরা তাপকে কাজে রূপান্তর করতে পারি বা কাজকে তাপে রূপান্তর করা সম্ভব। মানে যেহেতু দুইটারই একক জুল, কাজ আর তাপ, তার মানে একটা থেকে আরেকটায় রূপান্তর সম্ভব। তো এই ক্ষেত্রে আমরা এইটা খুব কমন উদাহরণ যদি আমরা দেখি যে মানে একটা বস্তু গতিশক্তির কারণে তাপ উৎপন্ন করতে পারে। ওকে, যেমন যদি বলি যে একটা বস্তু যখন গতিতে থাকে, যেমন পাহাড়ের ঢাল বেয়ে যখন ঝর্ণার পানি বা এরকম পানি নেমে আসে, তখন সে গতির কারণে এই ঝর্ণার পানির নিচে যখন ঝর্ণার পানিটা এসে পড়ে বা এরকম একটা অবস্থা, তো তখন তার তাপমাত্রা কিছুটা পরিবর্তন হয়। মানে ওই এইখানে তার এই গতিশক্তিটা তাপে রূপান্তর হচ্ছে। তার মানে এই শক্তি থেকে তাপে রূপান্তর এটা আমরা সহজেই মানে দেখতে পারি, কিন্তু এই উল্টাটা উল্টাটা স্বতঃস্ফূর্তভাবে হয় না। মানে আমরা তাপ থেকে কাজে রূপান্তর, ওকে, যে তাপ থেকে আমরা যে কাজে রূপান্তর করা, এই জিনিসটা যদি আমরা করতে চাই, যে আমরা তাপ শক্তি থেকে একটা তাপ শক্তিকে আমরা রূপান্তর করব, এরকম যদি করতে চাই, এই ক্ষেত্রে আমাদের একটা যন্ত্রের সাহায্য নিতে হবে। তো এটাকে আমরা তাপ ইঞ্জিন বলতেছি। তো তাপ ইঞ্জিন নিয়ে আমরা একটু পরে পড়ব। তার আগে এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা বিভিন্নভাবে বিভিন্ন বিজ্ঞানী বলছে, সবার কথার মেইন যে ব্যাপারটা একই রকম। তো সেগুলো আমি একটু বলে নিচ্ছি। আহ, প্রথম হচ্ছে কার্নোর বিবৃতি। চারটা বিবৃতি পড়া লাগবে কষ্ট করে, কারণ পরীক্ষায় কখনো কখনো সরাসরি বলবে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো, তখন যে কোনোটা লিখলেই হবে। আবার কখনো নাম উল্লেখ করে বলবে যে কার্নোর বিবৃতি লেখো বা ক্যালভিনের বিবৃতি লেখো, তখন আবার ওরটাই লিখতে হবে। সো চারটাই আমাদের জানা থাকা লাগবে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যদি তাপ শক্তি থেকে আহ, এইটা রূপান্তর করতে চাই, নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের অবশ্যই যন্ত্রের দরকার হবে অন্য কোনো শক্তিতে যদি রূপান্তর করতে চাই। তো প্রথম কথাটা আমি আগে লিখি, তারপরে বলতেছি। কোনো নির্দিষ্ট পরিমাণ কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে, মানে তাপকে কাজে রূপান্তর করতেছি আর কি, যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ সম্ভব নয়। এটা একটু ব্যাখ্যা করতেছি। এমন যন্ত্র নির্মাণ সম্ভব নয়, তার মানে আমি তাপ থেকে কাজ পাওয়ার জন্য যদি যন্ত্র ইউজ করি, সেই তাপটা ওই যন্ত্রটা যে পরিমাণ তাপ নিবে তার পুরাটাকে সে কাজে রূপান্তর করতে পারবে না, কিছু অপচয় হবেই। আমরা যে কোনো যন্ত্র যখন চালাই, সাথে পরিবেশে কিছু তাপ চলে আসে, পরিবেশ গরম হয়, তার মানে হচ্ছে কিছু তাপ শক্তির অপচয় হবেই। ওকে, তো এটাই এখানে বলছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ সম্ভব না। তার মানে আমরা কখনোই এরকম আহ ইঞ্জিন বা এরকম যন্ত্র বানাইতে পারবো না যেটা যতখানি তাপ নিচ্ছে তার পুরাটাকে কাজে রূপান্তর করতে পারতেছে, কিছু অপচয় হবে। এটা হচ্ছে কারণও বলছে। সেকেন্ড কথাটা, এই কথাটাকে একটু পেঁচায় বলা, সেটা হচ্ছে প্লাঙ্কের বিবৃতি। এটা আমি মুছলাম। এর পরেরটা হচ্ছে প্লাঙ্কের বিবৃতি, ম্যাক্স প্ল্যাঙ্ক। হ্যাঁ, এরা চারজন বিজ্ঞানী। প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্কের নাম তো শুনছি আমরা। প্ল্যাঙ্কের বিবৃতি, প্ল্যাঙ্ক এই কথাটাকেই বলছে, ওই যে বললাম যে সম্পূর্ণরূপে রূপান্তর করতে পারবে না, কিছু অপচয় হবে, সেটা পরিবেশকে গরম করে ফেলতে পারে। তো এইরকমই একটা কথা সে বলছে যে এমন কোনো ইঞ্জিন তৈরি সম্ভব নয়, এমন কোনো ইঞ্জিন তৈরি সম্ভব নয়
যা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে, কিন্তু পরিবেশের কোনো পরিবর্তন হবে না, অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু সেই আগের কথাটাকে একটু ঘুরায় বলা। তার মানে এখানেও এটাই বলতিছে যে সম্পূর্ণ কাজে রূপান্তর করবে, কিছু অপচয় হবে না, এটা সম্ভব না। মানে পরিবেশের পরিবর্তন হবে না এর মানে কি, কিছু তাপশক্তি পরিবেশে চলে গিয়ে পরিবেশ গরম করে ফেলবে। যেমন আমরা যখন বাসায় ধর ফ্রিজ চলতেছে, আমাদের ফ্রিজ এর পাশে গরম হয়ে থাকে, অথবা আমরা ধর কোনো একটা জেনারেটর বা কোনো একটা যন্ত্র যখন চালাই, সেই যন্ত্র চললে আশেপাশের পরিবেশটা গরম হয়ে যায়। তার মানে কিছু শক্তি অপচয় হচ্ছেই। বা ইঞ্জিন ইঞ্জিন চলার সময় একই অবস্থা। তো এটা হচ্ছে প্ল্যাঙ্ক এভাবে বলছে এই কথাটাকে। এবার পরের দুইজনের বিবৃতি আবার একই টাইপের। তো আমরা এটা জানি যে তাপ সবসময় গরম বস্তু থেকে শীতল বস্তুর দিকে প্রবাহিত হয়, সবসময় এটাই স্বতঃস্ফূর্তভাবে ঘটে। আমরা যদি এটার উল্টাটা করতে চাই, যে ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুর দিকে তাপের প্রবাহটা আনতে চাই, যেটা ফ্রিজের মধ্যে হচ্ছে, তখন আমাদের উল্টা দিকে যদি এই প্রবাহটা চালাইতে চাই, তখন আমাদের এই যে বাইরের একটা শক্তির সাহায্য নিতে হবে বা যন্ত্রের সাহায্য নিতে হবে। আর স্বতঃস্ফূর্তভাবে নর্মালি গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপের প্রবাহ হবে। তো থার্ড যে বিজ্ঞানী, সে ওই কথাটাকেই বলছে, ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াস যে বাইরের শক্তির সাহায্য ছাড়া, বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে, মানে ঠান্ডা বস্তু থেকে আর কি, নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব না। তাপের স্থানান্তর তার মানে আলাদা একটা শক্তি লাগবে। যেমন হচ্ছে ফ্রিজটা যখন এই কাজ করতেছে, ফ্রিজ কিন্তু কি করতেছে, ওর ভিতরের যে আমরা ইয়াগুলো রাখছি, শাকসবজি ফলমূল যেটাই বলি না কেন, যেটা রাখছি আমরা, সেইটা থেকে ওইটা কিন্তু ঠান্ডা, ওই ঠান্ডা থেকে আরো তাপ নিয়ে নিচ্ছে, নিয়ে ফ্রিজ বাইরে ওই তাপটাকে ট্রান্সফার করে দিচ্ছে। মানে হচ্ছে ফ্রিজের বাইরে সবসময় গরম হয়ে থাকে, ভিতরে ঠান্ডা। তার মানে এখানে উল্টা দিকে তাপের প্রবাহ চলতেছে। তো তখন কিন্তু ফ্রিজ একা একা পারতেছে না, সেটার জন্য বাইরের একটা শক্তি লাগতেছে, আমাদের কারেন্ট দিতে হচ্ছে, তড়িৎ শক্তি দিতে হচ্ছে। বাইরের শক্তি সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব না। এইটা বলছে আহ ক্লসিয়াস। আর ক্যালভিন এটাকেই আরেকটু ঘুরে বলছে। লাস্ট এটাই বলতেছি, আশা করি তোরা বিরক্ত হয়ে যাচ্ছিস, কিন্তু কিছু করার নেই, এই টপিকটা একটু এরকমই। আহ ক্যালভিনের বিবৃতি, হ্যাঁ, উচ্চ থেকে নিম্ন তো এমনিই যায়, একটা গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপ তো এমনি হয়, তখন যন্ত্রের দরকার হয় না। গরম বস্তু আর ঠান্ডা বস্তু পাশাপাশি থাকলে গরম বস্তুটা থেকে তাপ সবসময় ঠান্ডা বস্তুর দিকে যাবে। আমরা যদি উল্টাটা ঘটাইতে চাই, তখন এই ব্যাপার। আচ্ছা, ক্যালভিনের বিবৃতি। ক্যালভিন এটাকে যেভাবে বলছে, ক্যালভিন বলছে কোনো বস্তুকে তার
পরিপার্শ্বের, হ্যাঁ ভাই দাঁড়া একটু, পরিপার্শ্বের শীতলতম অংশের চেয়ে অধিকতর শীতল করে শক্তির প্রবাহ পাওয়া সম্ভব নয়। শক্তির প্রবাহ পাওয়া সম্ভব না। এই কথাটা আগের কথাটাকেই রিপিট করতেছে। সেটা হচ্ছে যে আমরা একটা বস্তু যেটা এই বস্তুটার নর্মালি যদি সে ঠান্ডা অবস্থায় থাকে, তার চারপাশে পরিবেশ যদি গরম থাকে, এরকম যদি আমরা ধর এই একটা বরফকেই এখন টেবিলের উপর রাখলাম, তাহলে নর্মাল যেটা হওয়ার কথা যে এই বরফটা এখন গলে পানি হয়ে যাবে, ওই আই মিন বরফের তাপমাত্রাটা বাড়বে, কারণ তার চারপাশের পরিবেশটা তার তুলনায় বেশি উচ্চতর উষ্ণতায় আছে। তো এটা কখনোই সম্ভব না যে ওই বরফটা আরো তাপমাত্রা কমে যাবে, কারণ এখন একটা বস্তুটা তার পরিপার্শ্বের শীতলতম অংশ মানে সেই সবচেয়ে শীতল অবস্থায় আছে, এবং তার চেয়ে আরো শীতল হয়ে সে অটোমেটিক শীতল হয়ে যাবে, এইটা হওয়া সম্ভব না। আই মিন নিম্ন উষ্ণতার বস্তু স্বতঃস্ফূর্তভাবে আরো নিম্নতর উষ্ণতায় চলে যাবে, এটা হওয়া সম্ভব না। তার মানে ওই আগের কথাটাই বলছে যে কখনো ঠান্ডা বস্তু থেকে অটোমেটিক তাপের প্রবাহ উচ্চতর উষ্ণতার বস্তুর দিকে যাবে না। তো এই চারটা বিবৃতি এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা মিন করতেছে, এটা অ্যাকচুয়ালি শক্তি প্রবাহের তাপ শক্তি প্রবাহের ডিরেকশনটাকে বোঝাচ্ছে। আর একই সাথে এইটাও বলে দিচ্ছে যে আমরা তাপকে যদি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে চাই, বা ওই তাপকে যদি কাজে রূপান্তর করতে চাই, আমাদের আলাদা একটা এক্সট্রা যন্ত্রের সহায়তা নিতে হবে। তো আমরা এখন পরের টপিকটায় চলে আসতেছি। পরের টপিকটা হচ্ছে দুইটা প্রসেসের বর্ণনা দেওয়া। এই যে তাপের, একটু ওয়েট, আমাদের এই তাপের প্রবাহটা এটা দুই রকম টাইপের প্রক্রিয়ায় হইতে পারে। একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সেবল, আর দুই নাম্বারটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অথবা এটাকে প্রত্যাগামী অপ্রত্যাগামী এভাবেও বলে। এই প্রক্রিয়াটা হচ্ছে যে প্রক্রিয়াটাকে উল্টাভাবে আবার ঘটানো সম্ভব, এবং একদিকে সামনের দিকে যাওয়ার সময় সে যতখানি তাপের তার শোষণ ঘটছে, বিপরীত দিকে আসার সময় সেই পরিমাণ তাপ আবার সে ছেড়ে দিবে, এরকম যদি হয়, তার মানে এই প্রক্রিয়ার প্রত্যেকটা স্তরে তাপ আর কাজের ফলাফল সমান আর বিপরীতমুখী হবে, এরকম একটা অবস্থা। যেমন আমরা যদি এই যে একটা বরফকে আমরা তাপ দিয়ে পানি বানাইতে পারি, সেই পানিকে আবার তাপ দিয়ে বাষ্পে পরিণত করতে পারি, জলীয় বাষ্প। এখন এই বরফকে যতটুকু তাপ দিয়ে পানি বানাইতে হয়েছে, তারপর পানিকে যতটুকু তাপ দিয়ে বাষ্প বানাইতে হয়েছে, ঠিক উল্টা প্রসেসটা যদি আমরা চালাই, যে বাষ্প থেকে আবার যদি পানি বানাই, সেই সেম পরিমাণ তাপ আবার সরাই ফেলতে হবে ওখান থেকে, তারপরে আবার পানি থেকে বরফ বানাইতে সেই সেম পরিমাণ তাপ সরাই ফেলতে হবে। তার মানে এটা সম্মুখ দিকে গেলে যে পরিমাণ আহ তাপ তার শোষণ হচ্ছে, বিপরীত দিকে আসলে সে সেই পরিমাণ তাপ আবার ছেড়ে দিয়ে আসতেছে। এইরকম প্রক্রিয়াটাকে আমরা বলবো প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। বা একটা স্প্রিং এর সংকোচন প্রসারণে এরকম একটা অবস্থা, স্প্রিং এর প্রসারণে যে পরিমাণ কাজ হয়, স্প্রিং এর সংকোচনে ঠিক সেই পরিমাণ কাজ হবে, কিন্তু বিপরীত। ওকে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কিরকম? যদি এই যে ঘর্ষণ ব্যাপারটা বলি, যে ঘর্ষণ, হ্যাঁ ভাইয়া, সবার জন্যই কি? ওকে, ওই নেটে হয়তো একটু প্রবলেম হয়েছে। ঘর্ষণ দ্বারা সৃষ্ট তাপটা, ঘর্ষণ দ্বারা সৃষ্ট তাপ এটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ধর আমরা যখন একটা বস্তুকে, এই যেমন এই ডাস্টারটা, আমি যদি এখানে এটাকে ঘষলাম, তাই ঘষার সময় বা সামনের দিকে নিয়ে গেলাম,
তখন এর স্পর্শতলে একটা তাপের উৎপন্ন হয়েছে ঘর্ষণের কারণে। এখন আমি যদি ওই তাপটাকে ফেরত পাইতে চাই, আমি যদি ডাস্টারটাকে যেদিকে নিয়ে গেছিলাম ওইটার অপোজিটে যদি আনি, আমি কিন্তু ওই সেম পরিমাণ তাপ ফেরত পাবো না, উল্টা আরো নতুন করে তাপ খরচ হবে। তার মানে এই ক্ষেত্রে আমি সম্মুখ দিকে ঘটলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, উল্টা দিকে আসলে ওই তাপটা শোষিত না হয়ে উল্টা আবার নতুন করে তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে আমরা এই প্রক্রিয়াটাকে বিপরীত ভাবে ঘটাইতে পারতেছি না। সেক্ষেত্রে আমার প্রতি ক্ষেত্রে তাপ আর কাজের ফলাফল সমান এবং বিপরীত হচ্ছে না। এই টাইপের প্রক্রিয়াগুলোকে আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলি। এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলা সাধারণত অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, সেটা একমুখী ভাবেই ঘটে। আচ্ছা, এইবার আমরা একটু তারপরের যে টপিক সেটা শুরু করার আগে আমরা আরেকবার একটু জয়েন দিয়ে নিই। পরের টপিকটা আরেকটু বিরক্তিকর লাগবে। ওকে, এরপরের টপিকটা হচ্ছে আমাদের তাপ ইঞ্জিন, যেটা নিয়ে এতক্ষণ বকবক করলাম। অ্যাকচুয়ালি কোশ্চেন এইগুলার অঙ্ক থেকে আসে। তাপীয় ইঞ্জিন বা তাপ ইঞ্জিন যেটাই বলি না কেন, বা হিট ইঞ্জিন, আমরা বলে আসছি যে তাপকে কাজে রূপান্তর করব। তো এই ক্ষেত্রে একটা যন্ত্রের সহায়তা নিতে হবে। তো যে যন্ত্র এই তাপকে কাজে রূপান্তর করতেছে বা তাপকে অন্য শক্তি, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছে, সেটাকে আমরা তাপীয় ইঞ্জিন বলবো। তো তাপীয় ইঞ্জিনের জন্য এর তিনটা অংশ থাকে। একটা হচ্ছে তাপ উৎস, একটা হচ্ছে তাপ উৎস, আর একটা হচ্ছে কার্যনির্বাহী বস্তু বা ওই মেইন ইঞ্জিনটা আর কি, তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন আমি ভিডিও দেখাবো, ওয়েট, বুঝে যাবে সব ইনশাল্লাহ। আর আরেকটা হচ্ছে তাপ গ্রাহক। মানে হচ্ছে বলছি যে এই ইঞ্জিনটার কাজ কি, সে তাপ নিয়ে তাপকে কাজে রূপান্তর করে। এবং সে আবার এটাও বলে আসছি যে সে পুরাপুরি যে পরিমাণ তাপ নেয় তার পুরাটাকে সে কাজে রূপান্তর করতে পারে না, কিছু অপচয় হয়। তাহলে সে একটা উৎস থেকে অবশ্যই তাপ নিবে। তাহলে যে উৎসটা থেকে তাপ নিবে সেটা হচ্ছে তাপ উৎস। এবং ও যেহেতু এখান থেকে তাপ নিবে, তার মানে অবশ্যই ওর তাপমাত্রাটা উচ্চ হইতে হবে। সো এটা টিয়ন তাপমাত্রা, এটা উচ্চ তাপমাত্রা। আর এই যেখানে তাপ ছেড়ে দিবে, তার মানে তাপের প্রবাহ সবসময় উচ্চ থেকে নিম্ন আহ, ইয়া নিম্ন তাপমাত্রার দিকেই হয়। তাহলে এটা হচ্ছে তাপগ্রাহক T2। এখানে টিয়ন গ্রেটার দেন T2 আর কি, হ্যাঁ। মানে উৎসের তাপমাত্রা অবশ্যই তাপগ্রাহকের তাপমাত্রা থেকে বেশি হবে। তাপগ্রাহকটা পরিবেশও হইতে পারে। তো এই যন্ত্র যে ইঞ্জিন বা যে বস্তুটা, বা এটা একটা গ্যাস হইতে পারে, আমরা ভিডিওতে দেখব। তো এটা কি করবে, তাপ উৎস থেকে তাপ নিচ্ছে। তো সে তাপ উৎস থেকে যে পরিমাণ তাপটা নিবে, ধরলাম আমরা এখান থেকে Q1 পরিমাণ তাপ নিল, Q1 পরিমাণ তাপ নিল, আর বলছি পুরাটাকে সে কাজ বানাইতে পারবে না, কিছু ছেড়ে দিবে। তাহলে এইখানে পরিবেশে সে যেটুকু পারলো না তাপে কাজে রূপান্তর করতে, সেটুকু ছেড়ে দিল, Q2 পরিমাণ তাপ ছেড়ে দিল। তাহলে সে কতখানি কাজে রূপান্তর করতে পারছে সেটা যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে Q1 মাইনাস Q2, এই পরিমাণ তাপকে সে কাজে রূপান্তর করতে পারছে। তার মানে সে তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ নিচ্ছে, তারপর আহ, তাপ গ্রাহকের মধ্যে যেটুকু সে কাজে রূপান্তর করতে পারছে করলো, বাকিটুকু সে ছেড়ে দিল। তাহলে আমরা যদি বের করতে চাই যে কতটুকু সে কাজে রূপান্তর করছে, যেহেতু শক্তির কোনো অপচয় বা সৃষ্টি হচ্ছে না, তার মানে অবশ্যই যেটুকু কাজে রূপান্তর করছে সেটা হবে যেটুকু নিয়েছিল আর যেটুকু ছেড়ে দিছে তার বিয়োগ ফলের সমান। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, তো আমরা যদি একটা ইঞ্জিনের সাথে আরেকটা ইঞ্জিনের তুলনা করতে যাই, তো তখন আমাদের একটা, যেমন আমরা সবকিছুতেই একটা আদর্শ আহ, বস্তুর সাথে অন্য কিছুকে তুলনা করি। তো এই জন্য বিজ্ঞানী কার্নো, লোকটার নাম হচ্ছে কার্নো, এই কার্নো সেও এরকম একটা ইঞ্জিন চিন্তা করছে, যে একদম 100% পুরাপুরি যা তাপ নিবে পুরাটাকেই সে কাজে রূপান্তর করতে পারবে, এরকম একটা ইঞ্জিন। তার মানে তার কর্মদক্ষতা 100%। এবং আমরা ওটাকে আদর্শ ধরে, বাস্তবে ওটা নাই, ওটা একটা ইমাজিনারি ইঞ্জিন, এবং ওটা দিয়ে বাকি ইঞ্জিনগুলোকে তুলনা করব। তো ওই ইঞ্জিনের কি কি আহ, অংশ আছে, সেই ইঞ্জিন অংশগুলা বলতেছি, তারপর আমি ভিডিওতে চলে যাব। ওকে, একটু ধৈর্য ধর। তাহলে এবার আমি যেটা লিখতেছি সেটা হচ্ছে কার্নোর ইঞ্জিন।
কার্নোর ইঞ্জিন, এই কার্নোর ইঞ্জিনের চারটা পোর্শন, চারটা পোর্শনের একটা হচ্ছে তাপ উৎস, এটা মুছলাম। একটা হচ্ছে তাপ উৎস, এবং এই তাপ উৎসটা এরকম যে নর্মাল অবস্থায় আমরা কি জানি যে একটা আহ, ধর উচ্চ তাপমাত্রার বস্তু যখন আরেকটা বস্তুতে তাপ ছাড়বে সে আস্তে আস্তে তার তাপমাত্রাটা চেঞ্জ হবে, টি অন থেকে কমে আসার কথা। কিন্তু এই কার্নোর ইঞ্জিনের মধ্যে আমরা যেহেতু এটা একটা আদর্শ ইঞ্জিন চিন্তা করতেছি, সো এই ইঞ্জিনের মধ্যে তাপ উৎসটা এরকম যে এর তাপমাত্রা এইটা থেকে যখন ওই ইঞ্জিনটা বা ওই বস্তুটা তাপ নিবে বা ওই গ্যাসটা যখন তাপ নিবে, তখনও তার অলওয়েজ তার তাপমাত্রা এই টি অনটা স্থির থাকবে। তাইলে এই এই টি অন তাপমাত্রা সবসময় স্থির। ওকে, এটা একটা তাপ উৎস। এবং আমরা যে বস্তুটাকে তাপ দিতে চাই, বাইরের তাপের যাতে কোনো অপচয় না হয়, এখান থেকে সে তাপ নিবে, তো এই বাইরে আমি অন্তরক দিয়ে দিছি, যে বস্তুটাকে তাপ দিতে চাই তাকে এটার উপরে বসাবো যাতে ওই জাস্ট খালি ওই টাচের জায়গাটাই ওই ইয়া হয়, আই মিন তাপের আদান প্রদান হয়, এদিক দিয়ে কোনো প্রকার তাপ অপচয় না হয়। কারণ এ সম্পূর্ণ তাপ শক্তিটাকেই কাজে রূপান্তর করবে, কোনো তাপের অপচয় হবে না। এটা হচ্ছে তাপ উৎস। সেকেন্ড হচ্ছে যে তাপ গ্রাহকটা, এই তাপ গ্রাহকটাও দেখতে এরকম। এটার তাপ গ্রাহকটা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তাপ গ্রাহক। আমি কিন্তু এই কার্নোর ইঞ্জিনের বিভিন্ন পোর্শন আঁকতেছি, ভিডিও দেখলে বুঝে যাবে, দ্বারা একটু ওয়েট কর। এটা তাপ গ্রাহক, এটা ওই বস্তুটা থেকে তাপ নিয়ে নিবে, আই মিন ওই গ্যাসটা থেকে, বা কার্যনির্বাহক বস্তু যেটা মানে মেইন পোর্শন যেটা। তো এইটাকেও এমন ভাবে বানাইছি বাইরে অন্তরক দেওয়া যাতে কোনো তাপের অপচয় না হয়। এই বস্তুটাকে এখানে এনে বসাইলে বা সিলিন্ডারটাকে এখানে এনে বসাইলে শুধু এই জায়গায় সে তাপটা ছেড়ে দিতে পারবে, কোনো প্রকার তাপের অপচয় হবে না। তো এই তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে এখানে টি2। এইটারও বৈশিষ্ট্য এরকম, যতক্ষণ সে তাপ নিবে তার তাপমাত্রা সবসময় টি2 স্থিরই থাকবে। ওকে, আর আরেকটা মাঝখানে আমাদের, এটা একটা অন্তরক পদার্থ, বা এটাকে আমরা অন্তরক আসন বলতেছি। মানে এইটার উপরে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা চালাবো। অন্তরক জাস্ট একটা পাটাতন, যেটা অন্তরক পদার্থ দিয়ে তৈরি। আর হচ্ছে মেইন যে বস্তুটা কাজ করবে বা যে গ্যাসটা কাজ করবে এখানে, সেই গ্যাসটা একটা সিলিন্ডারে রাখা আছে, এবং সেই সিলিন্ডারটাকেও তৈরি করা হয়েছে এরকম ভাবে যে সিলিন্ডারের নিচের পর্শন দিয়ে শুধুমাত্র তাপের আদান প্রদান হইতে পারে, বাকি পর্শনগুলা পুরাটাই অন্তরক দিয়ে ঢাকা। তার মানে এই সিলিন্ডারটাকে এইখানে এনে রাখলে ওই যে তাপ উৎস থেকে সে তাপ নিতে পারবে এই নিচের পর্শন দিয়ে, আবার এখানে এনে রাখলে তাপ গ্রাহকে তাপ ছাড়তে পারবে, এই বাইরে দিয়ে কোনো তাপের অপচয় হবে না। তো এটা হচ্ছে আমাদের সেই কার্যনির্বাহক বস্তু, বা এটার ভিতরে যে গ্যাসটা আছে ওই গ্যাসটাই অ্যাকচুয়ালি কাজ করবে, কার্যনির্বাহক বস্তু। তো অ্যাকচুয়ালি ইঞ্জিন কিভাবে কাজ করে, এই গ্যাসটার সংকোচন প্রসারণ হবে, এই পিস্টনটা উঠানামা করবে। এই পিস্টন উঠানামা করলে এই পিস্টনটার সাথে যে শ্যাফট বা ক্র্যাঙ্ক শ্যাফট বলে, এইটার মুভমেন্টের কারণে অ্যাকচুয়ালি ধরে এই যে গাড়ির ক্ষেত্রে চাকা ঘুরতেছে বা এরকম যন্ত্র মুভ করবে আর কি। আর এই অন্তরক আসনটা হচ্ছে এই যে যখন আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া দরকার হবে এই সিলিন্ডারটাকে এটার উপরে বসাইলে, এই যে পুরা জায়গা তখন এই নিচের পর্শনটা তো অন্তরক ছাড়া ছিল, এটা জাস্ট ওইখানে অন্তরক হিসেবে কাজ করবে, রুদ্ধতাপীয় সংকোচন বা প্রসারণ যাতে আমরা করতে পারি। তা আমি পুরা প্রসেসটাকে ভিডিওতে দেখাচ্ছি, এবং আজকে জাস্ট পুরা প্রসেসটার একটা বর্ণনা দিয়ে আমি শেষ করব। পরের দিন এই কার্নো চক্রটা কিভাবে কাজ করে, এটা থেকে আমরা কিভাবে কাজের হিসাবটা বের করতে পারি সেটা বলবো। ওকে, একটু ওয়েট। ওকে, নর্মালি একটা ইঞ্জিন কিভাবে কাজ করে, এই ইঞ্জিনের মধ্যে কোনো একটা গ্যাস যেটা এই সংকোচন প্রসারণ হয়, আর এই যে সাথে কোনো একটা কিছু এই যে এভাবে যুক্ত থাকে, এই এটা ওঠানামা এই যে এটার ঘূর্ণনের মাধ্যমে ধর গাড়ির চাকা ঘুরবে বা এরকম। তো এখানে এই পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে দেখ এই দিক দিয়ে
গ্যাস পাঠানো হচ্ছে, আর এদিক দিয়ে এয়ার পাঠানো হচ্ছে, তারপরে এখানে সেটা দহন হবে, গ্যাস আর এয়ার পাঠানোর পর ওইখানে কম্বাসন হচ্ছে মানে দহন হচ্ছে। ওকে, তাতে এই জিনিসটা উঠানামা করবে, এটা পিস্টনটা। ওকে, পিস্টন উঠানামা করতেছে, এই উঠানামার মাধ্যমে এই জিনিসটা ঘুরতেছে। তো ইঞ্জিন এভাবে কাজ করে। এটা স্টিম ইঞ্জিন, এটা পেট্রোল ইঞ্জিন। হ্যাঁ ভাইয়া, কিছু বলতেছিস? হ্যাঁ, যখন ডাকছি এখন তো হ্যাঁ ডাকছিলাম, বললাম যে তোর মাথা হ্যাং হয়ে গেছে কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা, ওকে ওকে, তো এই যে ইঞ্জিনের, তাহলে এটা 3টা ধাপে কাজ করতেছে। সে ওই গ্যাসটা যেটা সংকোচন প্রসারণ হচ্ছে সেটা এক জায়গা থেকে তাপ নিচ্ছে, সেটাকে আমরা বললাম যে তাপ উৎস। তারপর সে কাজ করলো, সংকোচন প্রসারণের মাধ্যমে কাজ হইলো। তারপরে সে আবার ওই কিছু তাপ সে বাইরে ছেড়ে দিবে, পরিবেশে ছাড়তে পারে অথবা অন্য কোনো তাপ উৎসে ছেড়ে দিতে পারে। তো কোথাও ইঞ্জিন চললেই তার মানে আশেপাশে পরিবেশটা গরম হয়ে যায়, এই কারণেই গরম হচ্ছে। আচ্ছা, তো এটা আমি দেখাইলাম যে এটার তাপমাত্রা বেশি হবে, উচ্চ তাপমাত্রা, এখান থেকে সে কিউ ওয়ান পরিমাণ তাপ নিবে। তারপর সে পরিবেশে ধর কিউ টু পরিমাণ তাপ ছেড়ে দিল, পরিবেশের তাপমাত্রা অবশ্যই উৎসের তাপমাত্রার চেয়ে কম হবে, আর বাকি তাপটুকু সে কাজে রূপান্তর করলো। আচ্ছা, এখন আমরা একটু ওই কার্নোর ইঞ্জিনটায় চলে যাই। তো কার্নোর ইঞ্জিনটা কিভাবে কাজ করে, এই কার্নো, এই খুব বাচ্চা বাচ্চা চেহারার বিজ্ঞানী। ওকে, আচ্ছা, এখন আহ, এর ইঞ্জিন একদম 100% যাতে পুরা কাজটা করতে পারে, তো এর ইঞ্জিনটার গঠনটা কিভাবে তৈরি হয়েছে দেখাই। এটা হচ্ছে সেই সিলিন্ডারটা। সিলিন্ডারটা কিভাবে কিভাবে তৈরি হয়েছে দেখ, পুরাটাই যে কাঠের আবরণ, তাইলে এইখান দিয়ে তাপের কোনো আদান প্রদান হইতে পারবে না। এই নিচের অংশটা শুধুমাত্র তাপের আদান প্রদান করার মতো পরিবাহী পদার্থ দিয়ে, ভিতরে একটা গ্যাস আছে। তো এটা হচ্ছে ওই কার্যনির্বাহক বস্তু যেটা বললাম, এই ভিতরের গ্যাসটারই সংকোচন প্রসারণের মাধ্যমে কাজ হবে, পিস্টন ওঠানামা করবে। তো আর এইখানে এই গ্যাসটার একটা সংকোচন প্রসারণ হওয়ার সময়, ধরে এখন গ্যাসের চাপ আছে হচ্ছে পিয়ন, তার আয়তন হচ্ছে ভিয়ন, আর এখন তার তাপমাত্রা টিয়ন। ওকে, এখন তার তাপমাত্রা টিয়ন। তো আমরা ফার্স্টে এটাকে প্রসারিত করব। প্রসারিত কিভাবে করব? সমষ্ণ প্রক্রিয়ায়, মানে ইঞ্জিনের মধ্যে এভাবেই চক্রটা কমপ্লিট হয়, যে চক্রটা একটু আগে দেখাইলাম পিস্টনের উঠানামাটা। সেটা কিভাবে কমপ্লিট হয় একটু দেখাচ্ছি, ওয়েট। তাইলে আমরা এই সিলিন্ডারটাকে এখন ওই তাপ উৎসের উপরে রাখবো। এই যে এটা হচ্ছে সেই তাপ উৎস। ওকে, এটা কিরকম, ওই যে আমি যে বোর্ডে আঁকছিলাম, যে এটার বাইরে দিয়ে তাপ যাতে বাইরে না যাইতে পারে, এরকম যে তাপের কোনো অপচয় হবে না, পুরা তাপটাই এই সিলিন্ডারের ভিতরে যাবে। এবং এখন এই প্রথমে পিস্টনটা উপরের দিকে উঠবে, মানে প্রসারণ হবে। তো এই প্রসারণটার সময় কি বলছিলাম, যে এই তাপ উৎসটার এরকম বৈশিষ্ট্য যে তার তাপমাত্রা সবসময় টি1 স্থির থাকবে। তাহলে স্থির তাপমাত্রায় প্রসারণ হচ্ছে একটা গ্যাসের, তাহলে এটাকে আমরা সমষ্ণ প্রসারণ বলবো। তাহলে এই সমষ্ণ প্রসারণটা কিভাবে হবে, সমষ্ণ প্রসারণের গ্রাফ আজকে আমরা দেখে আসছি স্লোলি নামে। তাহলে এটা একটু দেখ কিরকম হচ্ছে। তাহলে এখানে যখন আমরা এই উৎসটা রাখছি, উৎস থেকে যখন তাপনি প্রসারিত হচ্ছে, তখন টি1 তাপমাত্রায় প্রসারণ হচ্ছে, এটাকে আমরা সমষ্ণ প্রসারণ বলতেছি। এবং সমষ্ণ প্রসারণের গ্রাফটা স্লোলি নামে আমরা দেখছি আজকে। তো এই প্রথম প্রসারণটা এরকম হবে। মারিয়া, বুঝছিস ভাই এটুক? আচ্ছা দেখ, এই প্রসারণটা যখন হইলো তার তাপমাত্রা কিন্তু সেম আছে, টি1 তাপমাত্রা, কারণ বলছে এই তাপমাত্রাটা এখন স্থির। আর প্রেসার আর আয়তন চেঞ্জ হয়ে গেছে। পি1 চাপ ছিল, এখন চাপ কমে গেছে, পি2 এই যে নিচে চলে আসছে। আয়তন ভি1 ছিল আগে, আয়তন কিন্তু বেড়ে গেছে, এই যে নিচের দিকে ভলিউম দেখাচ্ছিলাম, তো ভি2 নতুন আয়তন হয়ে গেছে। তার মানে এটা একটা সমষ্ণ প্রসারণ হইলো। আচ্ছা, এইবার আমরা এই তাপ উৎসটাকে সরাই ফেলবো, ওই যে অন্তরক আসন যেটা, সেখানে গিয়ে এইটাকে বসাবো। আচ্ছা, তোদের কথা আসতে পারে ভাই আমরা এভাবে কাজ করতেছি কেন, ইঞ্জিনের মধ্যে এভাবেই চক্রটা ঘটে, এজন্য আমরা এভাবে জিনিসটা করতেছি। আচ্ছা, এইখানে যেগুলো ইকুয়েশন, এগুলো আপাতত তোদের দেখা লাগবে না, আমি প্রসেসটা বলি। আচ্ছা, এবার এটাকে আমরা সরাই ফেলতেছি। তার মানে প্রথমে গ্যাসটার একটা সমষ্ণ প্রসারণ হয়েছে। আচ্ছা, পরবর্তীতে এটা যেটা নিয়ে আসছে, এটা ওই অন্তরক আসনটা। তার মানে এটা পুরাটা একটা অন্তরক পদার্থ। এখন যদি গ্যাসটা এখানে প্রসারিত হয়, তাহলে এটা একটা রুদ্ধতাপীয় প্রসারণ হবে। এখন গ্যাসটা যদি এখানে প্রসারণ হয়, একটা রুদ্ধতাপীয় প্রসারণ হবে। তাইলে গ্যাসটা আগে যে তাপমাত্রায় ছিল,
টিয়ন তাপমাত্রা, এখন গ্যাসটার প্রসারণ হচ্ছে এবং রুদ্ধতাপীয় ভাবে, বাইরে থেকে কোনো তাপ আসতেছে না। আর রুদ্ধতাপীয় প্রসারণ হইলে আমরা পড়ে আসছিলাম গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়, তার মানে এখন তার তাপমাত্রাটা টিয়ন থেকে টি2 হয়ে যাবে। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা আজকেই পড়ে আসছি যে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় বেশি খারাপভাবে নেমে যায়। তো এখন সেই ব্যাপারটা হবে। তাহলে এইটা এমন একটা প্রসারণ হইলো যে প্রসারণটা রুদ্ধতাপীয় ভাবে ঘটছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। ওকে, তো এই রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে এই দেখাচ্ছি। এই আগে তার তাপমাত্রা টি1 ছিল, এবার তার তাপমাত্রাটা হ্রাস পাবে এবং গ্রাফটা দেখ খারাপভাবে নেমে আসলো। কিন্তু এবার চাপও কমে গেছে, চাপ কমে গেছে কারণ আয়তন বেড়ে গেছে, চাপ কমে গেছে, আয়তন বেড়ে গেছে, তাপমাত্রা স্থির নাই, তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে। কারণ রুদ্ধতাপীয় সংকোচন বা প্রসারণে তাপমাত্রার পরিবর্তন হইতো, আমরা আগে পরে আসছিলাম। তাহলে আগে টি1 ছিল, এখন টি2 হয়ে গেছে। তাহলে এই গ্যাসটার এখন পর্যন্ত দুইটা প্রসারণ হয়েছে, একটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, আরেকটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এবং দেখ এই গ্রাফটা যত স্লোলি নামছে এই গ্রাফটা দ্রুত নেমে গেছে। আচ্ছা, এইবার চক্র, তো আমরা একটা চক্র কমপ্লিট করতেছি, তার মানে আগের বার গ্যাসটা প্রসারণ, দুইবার প্রসারণ হয়ে এখানে আসছে, এবার আবার আগের জায়গায় ফিরে আসতে হবে, আমার এইখানে ফিরে আসতে হবে, তাহলে দুইবার সংকোচন হবে। ওকে, তো এখন ওই দুইবার সংকোচনটা কিভাবে হয় একটু দেখি। তাহলে প্রথমে যে ব্যাপারটা হবে, আবার আমরা এই অন্তরক আসনটা সরাই ফেলবো। ওকে, এইটুকু আমি আবার কেটে দিচ্ছি, এটুকু আমাদের দরকার নাই। এই অন্তরক আসনটা সরাই ফেললাম, এখানে এবার ওই যে টি2 যেটা হচ্ছে তাপ গ্রাহক সেখান আনতেছি, কারণ আমরা এবার গ্যাসটাকে সংকোচন করব, তো তখন সে তাপ ছেড়ে দিবে যাতে এখানে ছেড়ে দিতে পারে। ওকে, তো এখন সে এটার মধ্যে তাপ ছেড়ে দিবে, এই গ্যাসটাকে সংকোচন করলাম। এবং আমরা বলছিলাম এটা এমন একটা তাপগ্রাহক যেটার তাপমাত্রা সবসময় টি2 তে স্থির থাকবে, চেঞ্জ হবে না। তার মানে এইখানে একটা সমষ্ণ প্রক্রিয়া চলতিছে, এবং এই সমষ্ণ প্রক্রিয়াটা চলতিছে, সংকোচন হচ্ছে, সমষ্ণ সংকোচন হচ্ছে। তার মানে জাস্ট আগেরটার উল্টা হবে, আগের বার প্রসারণ হয়েছিল, এই যে আগের বার প্রসারণ হয়েছিল, এবার সংকোচন হয়ে গ্রাফটা সমষ্ণ প্রক্রিয়ায় স্লোলি উপরের দিকে উঠবে, এই এই বিন্দুতে এসে পৌঁছাইলো। তাহলে প্রথমে সমষ্ণ প্রসারণ হয়েছিল, সমষ্ণ রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে, এবার ফার্স্টে সমষ্ণ সংকোচন হইল, হয়ে তার চাপ আবার বেড়ে গেল, কারণ আয়তন কমে গেছে, চাপ বেড়ে গেছে, এই যে পি3 তুলনায় পি4 কিন্তু উপরে, আয়তন কমে গেছে, এই যে এটা ছিল ভি3, ভি4টা পিছনে চলে আসছে, সো আয়তন কমে গেছে, তাপমাত্রা কিন্তু একই আছে, টি2ই আছে। ওকে, কারণ এটা সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচনটা হইল। এবার লাস্ট সংকোচন আমরা এইখানে চলে যাইতে চাচ্ছি, তাহলে লাস্ট যে সংকোচনটা সেইটা আবার এই উৎস তাপ গ্রাহকটাকে সরায় ওখানে আবার আবার ওখানে সেই অন্তরক পদার্থটা নিয়ে আসছি। এবার আরেকবার সংকোচন প্রসারণ, সরি সংকোচন করব, আরেকবার সংকোচন করে আগের জায়গায় নিয়ে যাব একে। এই আরেকবার সংকোচন হইলো, এবার এটা রুদ্ধতাপীয় সংকোচন হচ্ছে, তার মানে তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে, এবং রুদ্ধতাপীয় সংকোচন হলে তাপমাত্রা বেড়ে যাইতো, তো এই টি2 থেকে তাপমাত্রা বেড়ে এবার টি1 হয়ে গেছে, এবং গ্যাসটা আবার আগের জায়গায় চলে আসছে। এইভাবে একটা ইঞ্জিনের মধ্যে পিস্টন উঠানামা করার মাধ্যমে, চক্র কমপ্লিট হওয়ার মাধ্যমে একটা ইঞ্জিন চলতে থাকে। এবং এই যে আমরা এভাবে গাড়ি চলতেছে, পেট্রোল ইঞ্জিন, ডিজেল, যেটাই বলি না কেন, তাহলে এই চক্রটা, এটা কিন্তু বাস্তবে কিন্তু কিছু তাপের অপচয় হবেই, কোনো ইঞ্জিনই 100% ইফিসিয়েন্সি দেখাইতে পারে না। কিন্তু সাদি এইটাকে দিয়ে বাকি ইঞ্জিনগুলোকে যাতে আমরা তুলনা করতে পারি, এটা একটা আদর্শ ইঞ্জিন, সাদি কার্নো আর কি ওর নাম। তো এই চক্রটাকে আমরা বলি কার্নোর চক্র, এই চক্রটাকে আমরা বলি কার্নোর চক্র। এই কার্নোর চক্রের মধ্যে চারটা ধাপ হচ্ছে। প্রথম ধাপে হচ্ছে সমষ্ণ প্রসারণ, তারপরে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে হচ্ছে রুদ্ধতাপীয় সমষ্ণ সংকোচন, লাস্ট হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এই দেখ রুদ্ধতাপীয় যেগুলা গ্রাফ, সেগুলো এই যে দ্রুত চেঞ্জ হয়েছে, এই দ্রুত নেমে আসছে, এখানে দ্রুত উঠছে, এটা স্লোলি নামছে সমষ্ণ, এটা স্লোলি উঠছে। তো এই পুরো একটা চক্র শেষ হইলে ওই ইঞ্জিনটা আবার নতুন করে চক্র শুরু করে, এইভাবে পিস্টন ওঠানামার মাধ্যমে কাজটা হইতে থাকে। ওকে, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? প্রীতি, বুঝছিস নাকি? মানে গ্যাসকে আবার আগের জায়গায় ফিরে আসতে হবে, পুরো একটা চক্র কমপ্লিট করতে হবে, তাইলে আগের বার প্রসারণ। হ্যাঁ ভাইয়া।
হ্যাঁ, তো ওইটা ফিরে আসার জন্য কি করতে হবে? আগে প্রসারণ হয়েছিল, পিস্টন উপরে উঠছিল, তাহলে সংকোচন হইলেই তো আবার আগের বিন্দুতে চলে আসতে হবে, পারবে। এই যে আমরা প্রথমে যে ভিডিওটা দেখে আসলাম, আবার দেখে আসি, একটু ওয়েট। আহ আচ্ছা, আমি একটু, আচ্ছা ইয়াতে যাচ্ছি, ওই ইঞ্জিন যেটা দেখে আসলাম, এই ইঞ্জিনের মধ্যে এই যে এখানে সংকোচন প্রসারণ হচ্ছে, ওকে। এবং এই সংকোচন প্রসারণটা একটু যদি খেয়াল করিস, এই প্রথম দিকে যখন আহ, আচ্ছা একটু খেয়াল কর, মানে এইটা, এই সংকোচন প্রসারণটা এইটা একটা একটা করে চক্র হচ্ছে, এবং চক্রটা হওয়ার সময় প্রথমে স্লোলি নামে, গ্যাসটা প্রথমে স্লোলি প্রসারিত হয়। একটু আবার দেখাই, একটু খেয়াল করিস, এই প্রথমে প্রসারণ হচ্ছে ওই যে সমষ্ণ প্রসারণ স্লোলি, তারপরে হুট করে দেখবি এটা খুব জোরে প্রসারিত হয়ে যাচ্ছে, মানে রুদ্ধতাপীয়, এই যে এবার খুব স্পিডে হইলো। এরপরে আবার প্রথম সংকোচনটা স্লোলি হয়, এই পর্যন্ত একটু স্লোলি হইলো, এরপরে হুট করে সংকোচন হয়, এই হুট করে সংকোচন। এইভাবে চারটা ধাপের মাধ্যমে পুরো একটা ইঞ্জিন কাজ করতে থাকে। এই নামি কি বুঝছিস? ঐশী বুঝছিস? এখানেও একই অবস্থা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকুক, পরের দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। বাকি ম্যাথগুলা আর সাথে এই কার্নোট চক্রের কিছু গ্রাফ আঁকতে হবে আমাদের, ওগুলা শেষ করব পরের দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। টাটা।